সে কোনো উত্তর দিল না, তবে হাত নামিয়ে ফেলল। রানী জ্যাকেট আর শার্ট খুলে গুছিয়ে রাখল। তার মাঝেই সিগারেটের তীব্র বাজে স্মেল নাকে এসে ঠেকল। ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখল জাবরার পায়ের ওপর পা তুলে শুয়ে মোটা সিগারেট টানছে। নাকে মুখে অসম্ভব ধোঁয়া উঠছে। সে নাকে শাড়ির আঁচল চেপে দুহাতে দূরত্ব রেখে বেডে এসে বসল। জিদ্দাত জ্বলন্ত সিগারেটটা মুহূর্তে টেনে শেষ করে ফেলেছে। রানী সেদিকে বিরক্তিতে চোখ ছোট ছোট করে বলল, এগুলো না খেলে হয় না আপনার? না বিবেচান, প্রতিদিন খেতে হয়। রানী নজর সরিয়ে নিল। অসভ্য লোকেরে এসব বলেও লাভ নেই। আসক্তি তো আসক্তি হয়, ছাড়া অসম্ভব। জিদ্দাত অদ্ভুত হেসে শেষবারের মতো টান দিয়ে তার দিকে তাকালো। চোখগুলো অসম্ভব মাত্রায় লাল হয়ে আছে এখন। লাইট অফ করে ঘুমোতে আসুন। রানী কথা মতো নাকে আঁচল চেপে উঠে গিয়ে লাইট অফ করে দিল। তবে রুম অন্ধকার হলো না। লাইট অফ করে দিতেই রেড ড্রিম লাইটের মতো জ্বলে উঠেছে। এখান থেকে শুয়ে থাকা জাবরারকে স্পষ্ট দেখা যাচ্ছে। বেডের কাছে আসলো। ততক্ষণে জাবরার অস্পষ্ট হয়ে গেছে। সেও গিয়ে পাশে শুয়ে পড়ল। মনের মধ্যে কত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রুমে তো সে কম আর বেশি অনেকটাই ঘেঁটে দেখল, কিন্তু কিছুই তো পেল না। ভাবতে ভাবতে মাথা আসলো জাবরারের প্যান্টের পকেটে রাখেনি তো। ঘাড় কাত করে পাশে তাকালো। লোকটা ওপাশ হয়ে গেছে। নজর সরিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। সে পুরোপুরিভাবে ঘুমিয়ে গেলে প্যান্টের পকেটে চেক করে দেখবে। যদিও এটা খুব সাহসের কাজ, তাই সাহস জুগিয়ে নিল। সময় পার হলো অনেক। এখন না হলেও 1:30টার কাছাকাছি হবে। সে একটুর জন্য চোখের পাতা এক করেনি, সুযোগের অপেক্ষায় ছিল। আর এটাই সঠিক সময়। আস্তে আস্তে কাত হলো সে। জিদ্দাতের সাথে চেপে খুব সাবধানের সাথে হাত নিয়ে রাখলো প্যান্টের সাইডে। ধীরে ধীরে পকেটে হাত ঢুকিয়ে দিল এবং খুব স্লোভাবে আঙুল নাড়িয়ে খুঁজতে থাকলো সেটি। কলিজার সাথে নেই। বুক ধুকপুক ধুকপুক করছে, কিন্তু আফসোস হাতের নাগালে কয়েকটা সিগারেট ছাড়া আর কিছু জুটল না। মন খারাপ করে দাঁত বের করে পুনরায় হাত ঢুকালো। আপনি চাইলে প্যান্ট খুলে চেক করতে পারেন, নো প্রবলেম। রানী হড়বড়িয়ে দ্রুত হাত বের করে নিল। অসম্ভব কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তার। এই মুহূর্তে বিষয়টা ঢাকা দেওয়ার জন্য কোনো উপায় না পেয়ে জিদ্দাতকে দুহাতে টেনে নিজের দিকে করে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না, এর বেশি কিছু না। জিদ্দাত তাতে বাঁকা হাসল। ইন মর্নিং। রানীর ঘুম ভাঙতে তড়িঘড়ি করে উঠে বসল। চুল খোপা করতে করতে নিচে নামলো। বেডের পাশেই কয়েকটা শাড়ি রাখা ছিল। এত কিছু না ভেবে সেখান থেকে একটা শাড়ি নিয়ে খুঁজে খুঁজে ওয়াশরুম বের করলো। অতঃপর কোনো রকম ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। সিরিয়াস মুখ করে পুরো রুমে আরেকবার আলো করে খুঁজে দেখল। সে না পেয়ে খুব বিরক্ত হয়। জিদ্দাতের জ্যাকেট এবং শার্টের পকেটেও খুঁজেছে। এবার রাগ নিয়ে দাঁত খিঁচে দরজার সামনে আসতে দরজা নিজে নিজেই খুলে গেল এবং আশ্চর্য হলেও মাথা না ঘামিয়ে সিঁড়ির কাছে আসতে দেখল জাবরার সোফায় বসে এক হাতের দু আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট আঁকড়ে ধরে ল্যাপটপে কিছু একটা করছে। নিচে নেমে আসলো। ততক্ষণে খোপা করা চুল হয়ে গিয়েছে। জিদ্দাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে চটজলদি কিছু একটা ভেবে চুলগুলো খোপা করতে করতে কিচেনের দিকে এগিয়ে গেল, যেখানে একটা মেড কাজ করছিল। মেয়েটা অসম্ভব ভয় পেয়ে গেলেও আজকাল কি দুঃসাহসটাই না দেখাচ্ছে। ল্যাপটপে দৃষ্টি স্থির রেখেই সিগারেট ঠোঁটের ভাঁজে রেখে টান দিয়ে আস্তে করে শরীরটা এলিয়ে দিল সোফায়। তার ঠোঁটে কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতার ভেতর এক অদ্ভুত শীতলতা। অতঃপর ধীরে মাথা ঘুরিয়ে নীরব ভঙ্গিতে দৃষ্টি নিক্ষেপ করলো রানীর দিকে। তার ঠোঁটে কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতার ভেতর এক অদ্ভুত শীতলতা। অতঃপর ধীরে মাথা ঘুরিয়ে নীরব ভঙ্গিতে দৃষ্টি নিক্ষেপ করলো রানীর দিকে। তার চোখে ভেসে উঠল গভীর তীক্ষ্ণতা। রানী মেয়েটকে সরিয়ে দিল। তাতে মেয়েট সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলল, ম্যাম, আপনি কেন আসতে গেলেন?
তুমি যাও, আমি আজ রান্না করব। মেয়েট ভুল করেও রানীর দিকে তাকালো না, মাথা নিচু রেখে উত্তর দিল, মাত্র একজনেরই তো খাবার, সেটা আমি করে নিতে পারবো ম্যাম। একজনের হতে যাবে কেন? বস তো খাবার খায় না। তার ভীষণ অবাক লাগলো, যদিও সে এখনো পর্যন্ত দেখেনি জিদ্দাতকে খাবার খেতে। মাথায় নিল না, আজকাল ভাবতে গেলে মাথায় যন্ত্রণা হয়। উল্টো প্রশ্ন করলো, তুমি এভাবে মাথা নিচু করে রেখেছো কেন? বসের নিষেধ, যদি আপনার দিকে তাকাই তাহলে চোখ তুলে নিবে। জোরে শ্বাস ফেললো। কি ডেঞ্জারাস লোকের কবলেই না পড়ছে সে। মেয়েটকে কিচেন থেকে বের করে দিল। লিভিং থেকে স্পষ্ট রানীকে দেখা যাচ্ছে। রানী জিদ্দাতের দিকে তাকিয়ে মুচকি হেসে কোমরে আঁচল গুজল, নজর সরিয়ে চুলায় মিল্ক বসালো, উদ্দেশ্য কফি বানাবে। জিদ্দাত পায়ের উপর পা তুলে ঘাড়টা হালকা কাত করলো, চোখে খাদে নিয়ে রানীকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল। ব্লাউজটা ব্যাকলেস হওয়ায় পিঠের অধিকাংশ জায়গা তার চোখে স্পষ্ট। সে বিবিকে শান্ত নয়নে দেখে যাচ্ছে। রানী খুব সুন্দর করে কফি বানিয়ে সযত্নে মগে ঢেলে দিল। যেরকম অবস্থায় ছিল সেরকম ভাবেই কফিটা হাতে নিয়ে মুখে হাসি ফুটিয়ে ধীরে ধীরে জিদ্দাতের দিকে এগিয়ে আসতে নিলে জিদ্দাত আচমকা দরজার দিকে তাকালো। বজ্রপাতের ন্যায় নজর সরিয়ে রানীর দিকে তাকালো, ফের দু আঙুলে পিছিয়ে যাওয়ার জন্য ইশারা করলো। রানী হঠাৎ করে দাঁড়িয়ে যায়, ভুরুকুচকে আসল তার। মুহূর্তে মন খারাপ হয়ে গেল। তারপরও আফসোসের সাথে ইশারা অমান্য করে এগিয়ে আসতে চাইল, তবে জিদ্দাত রক্তচক্ষু নিয়ে কোমরে গুজে থাকা গানটা বের করে ইশারা করলো দ্রুত পিছিয়ে যাওয়ার জন্য। ভয়ে কেঁপে পুনরায় দাঁড়িয়ে গেল। হঠাৎ এভাবে দাঁড়ানোর ফলে কফিটা হাত থেকে পড়ে যেতে নিয়েছিল, কিন্তু কোনো রকম সামলেছে। চোখ দুটো ছলছল করে উঠল। পাষাণ লোকটা কি তাকে প্রত্যাখ্যান করছে? এই কফি কি সে মুখে তুলবে না, না শুনবে না লোকটার কথা? ভয় পাবে না, যা করার করুক, শুট করলে করে দিক। আবারও এগিয়ে আসতে নিলে জিদ্দাত দাঁড়িয়ে গেল। কিচেনের পাশেই ফ্লোরে সেট করে রাখা বড় ফুলদানিতে বড় বড় দাঁত চেপে 3টি গুলি ছুঁড়ে হুঙ্কার ছাড়ল, ইফ ইউ টেক ওয়ান মোর স্টেপ আই উইল কিল ইউ। হুঙ্কারে রানী কেঁদেই দিল। সাথে সাথে সে কিচেনে ফিরে গেল। ভয়তো আত্মা কেঁপে উঠেছে। জিদ্দাত সোফায় বসতে বসতে দরজায় গান দ্বারা ভেতরে আসার ইশারা করল। সিজান ও শাহাদাত কাঁপতে কাঁপতে এক পাশে হাত উঁচু করে ঠোঁট মুখের আবরণে ঢেকে নিল, যাতে কিচেনের দিকে ভুলেও তাদের নজর না যায়। সিজান শাহাদাতকে কোনো পায়ে দ্বারা গোতা মেরে হিসিয়ে বলল, ভুল করে হলেও ওপাশে নজর দিয়েছিল, তাহলে উপরের টিকিট কেটে যাবে। শাহাদাত কাপা ঢোক গিলে একই ভঙ্গিতে বলল, আমি এত তাড়াতাড়ি উপরে যেতে চাই না সিজন। যেতে চাস না দেখেই তো সতর্ক করে দিলাম, শালার বেটা। দুজন বলতে বলতে হাত উঁচু রেখে দৃষ্টি নিচের দিকে স্থির করে খুব দ্রুত বসের দিকে এগিয়ে এলো। অপর হাতে বুকে হাত চেপে রাখা ল্যাপটপটা বসের সামনে সাবধানে রাখল। রানী নাক টেনে সেদিকে তাকাতে সিজান আর শাহাদাতকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলো এরা কি পাগল নাকি, তবে মাথায় নিল না। নাক টেনে টেনে হেঁচকি তুলছে, খুব অভিমান হয়েছে জিদ্দাতের প্রতি। জিশান কাঁপতে কাঁপতে মাথা নিচু করে জানায়, বস, এখানে কাল রাতের সব কাজের ডিটেলস আছে। জিদ্দাত ল্যাপটপটা অন করলো, জিভ দিয়ে গাল ঠেলতে ঠেলতে সব চেক দিল। অতঃপর ল্যাপটপটা ঠান্ডা করতে করতে গম্ভীর স্বরে বলল, আউট। সিজান আর শাহাদাত মুহূর্তে প্রাণপণ নিয়ে ভ্যানিশ। বসের আশেপাশে থাকলে ওদের নিঃশ্বাসটাও আটকে আসে। ভরপুর শ্বাস নেওয়া তাদের পক্ষে কষ্টকর হয়ে ওঠে। রানী মুখ কালো করে ছুরি দিয়ে সবজির উপর উল্টাপাল্টা আঘাত করছে। জিদ্দাত সোফায় গা হেলিয়ে রানীর দিকে তাকায়, পিয়ার্সিং করা ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে ভাঙা ফুলদানির উপর আরেকটি গুলি ছুড়ে। সাথে সাথে রানী ভয়ার্ত দৃষ্টি নিয়ে তাকালো জিদ্দাতের দিকে। জিদ্দাত দু আঙুলে কাছে আসতে বলল। রানী ছুরিটা রেখে খালি হাতে আসতে নিলে জিদ্দাত চোখের ইশারায় পাশে দেখায়। রানী দাঁড়িয়ে গিয়ে ভুরু নিল। আবার কি হলো? ইশারা অনুযায়ী পাশে তাকাতে কফির মগের উপর নজর পড়তে খুশিতে চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। একগাল হেসে দ্রুত কফির মগ তুলে নিল হাতে।
এখনো ধোঁয়া উঠছে। তাড়াতাড়ি করে এলোমেলো অবস্থায় জিদ্দাতের কাছে এসে পাশে বসে পড়ল। মগটা এগিয়ে দিতে গিয়েও কি মনে করে যেন আবার ফিরিয়ে নিয়ে আসলো। কফিটা বেশি গরম তাই ফু দিতে শুরু করলো ঠান্ডা হওয়ার জন্য। জিদ্দাত গভীর দৃষ্টিতে রানীর দিকে তাকিয়ে রইল। রানী ফু দিয়ে কফি জড়িয়ে মগটা এগিয়ে দিতে মনে তার দুষ্টুমি বুদ্ধি চলে আসে। সে দুষ্টুমির ছলে আকস্মিক প্রশ্ন ছুড়ে যদি এখানে বিষ মেশানো থাকে? জিদ্দাত এক টানে তাকে নিজের উরুতে বসিয়ে দিল। কাঁধে থুতি ঠেকিয়ে স্লো ভয়েসে উত্তর জানালো। আপনি নিজ সাথে খাইয়ে দিলে নির্দ্বিধায় পান করতে রাজি বিবি। সে দুষ্টুমি রেশ ধরে আনমনে মজা করে উত্তর দিল। যান, একদিন খাইয়ে দিব আপনায়। এখন কফিটা খেয়ে বলুন তো কেমন হয়েছে। পিছন ফিরে ঠোঁটের ধারে মগ ঠেকিয়ে শেষের কথাটা বলছে সে। রানীর কপালে নাকে চিকন চিকন ঘাম বেরিয়েছে। জিদ্দাত সেদিকে দৃষ্টি স্থির রেখে চুমুক দিল। রানীও মুখে হাসি ঝুলিয়ে জাবরারের চুল ধরে পর পর কয়েকশো বার চুমু দেওয়ালো। কেমন হয়েছে খেতে? জিদ্দাত উত্তর দিল না। রানীর মুখটা মুহূর্তে অন্ধকারে ছেয়ে গেল। জিদ্দাত তার দু সাইডের মাথা ধরে মুখের ঘামটুকু নিজের গাল দ্বারা মুছে নিল। রানী কোমরে আঁচল গুজে খুন্তি কেড়ে নিল। আজ নিজের হাতে খুব সুন্দর করে রান্না করছে। একটা দুটো নয়, অনেক আইটেম। নিজের যা যা ভালো লেগেছে সেসব সে পুরোপুরি ঘাম ঝরিয়ে সকাল থেকে আয়োজন করছে। মাফিয়া ম্যানশনে এই প্রথম সুস্বাদু খাবারের এত সুন্দর স্মেল ছড়াচ্ছে। বাইরের গার্ডদের তো জিভে প্রায় জল চলে এসেছে। খাবারের গন্ধে তাদের মন চাচ্ছে একটুখানি টেস্ট করতে। আফসোস বস তাদের জানে কোরবান না করে টাইগারদের টেস্ট করিয়ে দিবে। রাত 1টা এখন। রানী বেড়ে হেলান দিয়ে বসে আছে, মনটা ভীষণ খারাপ। জিদ্দাত দুপুর থেকে কোথায় চলে গেছে সেটা সে জানে না। এখনো পর্যন্ত আসেনি। সে সুযোগ পেয়ে রান্না বান্না শেষ করে পুরো ম্যানশন এক প্রকার তছনছ করে খুঁজতে, কিন্তু কোথাও পেন ড্রাইভটা পায়নি। তার উপর সে আজ কত কষ্ট করে যত্ন সহকারে রান্না করেছিল, সেগুলোর কি হবে? সেজন্য ঘুম আসছে না তার। এভাবে মন খারাপ করে বসে থাকার মাঝেই আওয়াজ পেল। দরজার দিকে তাকিয়ে খানিক আঁতকে উঠল। খাবড়ারের পুরো টাটকা রক্তে মাখামাখি লাল রক্ত গড়িয়ে পড়ছে গায়ের গাঢ় কালো পোশাক বেয়ে। দৃশ্যটা এতটাই বীভৎস যে প্রথমে মেয়েটার চোখ আঁতকে উঠেছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সে আতঙ্ক রূপ নিল ঘৃণায়। কে জানে কার মায়ের বুক শূন্য করে এসেছে। চিন্তাটা ভেতরে এক অদ্ভুত ক্রোধ জাগিয়ে তুলল। শরীর কেঁপে উঠল নিঃশব্দ রাগে। সে রাগ প্রতিফলিত হলো মেয়েটার চোখে। একটু আগে যে চোখে ভয় দেখা গিয়েছিল, এখন সে আঁখি অগ্নিশিখার মতো জ্বলজ্বল করছে। চোখের আগুনের তেজে জিদ্দাতের রক্ত মাখার রূপকে ভস্ম করে ফেলল। জিদ্দাত ক্রোধের সাথে তেজ নিয়ে তাকানোটা খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে। ক্রোধে জ্বলতে থাকা আগুন আঁখি তার চোখে অদ্ভুত এক তৃপ্তি জাগিয়ে তোলে। অতঃপর বুক টান টান করে দৃঢ় ভঙ্গিতে ওয়াশরুমে প্রবেশ করল। রক্তমাখা হাত ধুয়ে ঠান্ডা পানি মুখে ছিটিয়ে মিররের দিকে তাকালো। প্রতিচ্ছবির চোখে চোখ রেখে অন্ধকার সত্তার মানব কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল। বাদামি মণি আয়নাতে জ্বলজ্বল করছে। ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে তুলল রহস্যময় এক হাসি। সে হাসির গভীরে লুকিয়ে আছে অদম্য অন্ধকারের ছায়া। রানী ওয়াশরুমের দরজার পানে তাকিয়ে রাগে ফুঁসছে। কিছুক্ষণের মধ্যেই সে শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে বের হলো। দুহাতে ভেজা চুল ঝেড়ে এগিয়ে আসলো ড্রেসিং টেবিলের সামনে। লোমহীন সাদা বক্ষে ছোট ছোট পানি মুক্তোর আকারে লেগে আছে। রানী ঘৃণায় মুখ ফেরালো। ভাবতেও গা জ্বলে ওঠে, সে কিনা একটা খুনির সাথে এই একই ছাদের নিচে। জিদ্দাত সেদিকে না তাকিয়েও বাঁকা হাসল। আচমকা রানীকে একটানে বসা থেকে নিচে নামিয়ে ফেলল। রানী দাঁত চেপে তেজ দেখিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে। জিদ্দাত রানীর মাথা নিজের উষ্ণ বুকের সাথে চেপে ধরল। সে প্রথম জোর করে মাথা সরিয়ে নিয়ে আসতে গিয়েও আর আনল না। এই জায়গায় কেমন দুর্বল সে।
চোখ বন্ধ করে মাথা মিশিয়ে রাখলো উষ্ণ ভেজা বক্ষে। মনের মধ্যে এক অজানা শীতল হাওয়া বয়ে গেল তার। সে পুরোপুরি নিশ্চুপ, চোখ বন্ধ তার। এভাবে ঠিক কতটা সময় যে চলে গেল মেয়েটার ঠিক জানা নেই। 48 minutes over. হঠাৎ ছোট বাঁকিয়ে বলা দৃঢ় স্বর কানে আসা মাত্র রানী দ্রুত চোখ মেলে তাকায়। এতটা সময় পার হয়ে গেল আর সে টেরও পেল না। অদ্ভুত। মাথা তুলে নিয়ে আসতে চাইলো, তবে পারল না। জিদ্দাত চেপে ধরে রেখে মাথায় ঠোঁট ছুঁয়ে বেশ শীতল কণ্ঠে আওড়ালো, আমার পবিত্র অর্ধাঙ্গিনী পাপিষ্ঠ বক্ষে মাথা রাখলে মাতাল হয়ে যায়। রানী চোখের পাপড়ি ঝাপটালো কয়েকবার, অতঃপর খানিক ক্রোধ নিয়ে বলল, যেখানে অপবিত্রতা দিয়ে ঘিরে আছে আমার চারপাশ, সেখানে পাপিষ্টের বক্ষে মাথা রেখে নিজেকে পবিত্র দাবি করছি না। জিদ্দাত রানীর মাথা তুলে তার দুগালে হাত রেখে হেসে শান্ত স্বরে বলল, মাফিয়া জেবরার খান জিদ্দাতের হাতের ছোঁয়ায় প্রতিটা জিনিস অপবিত্র হয়ে গেল। দিন শেষে গোটা আপনিটা পবিত্র অজ্ঞেশ্বরী। জোর করে জিদ্দাতের হাত টানের সাথে ঝাড়ি মেরে সমস্ত শক্তি দিয়ে চেঁচালো, কোথায় আর পবিত্র রইলাম? প্রথম দিন কেড়ে নিয়েছেন সতীত্ব, একের পর এক খুন করে এসে রাজত্ব চালিয়েছেন শরীরে। না বেসেছেন ভালো, আর না দিয়েছেন সকলের সামনে অর্ধাঙ্গিনীর স্বীকৃতি। এ কেমন পবিত্র থাকা মিস্টার জাবরার খান জিদাত? জিদ্দাত গাল জিভে ঠেলে রানীর মুখের দিকে তাকিয়ে রইল। তার মনে কি চলছে বোঝা মুশকিল। রানী পুনরায় চেঁচালো, এখন কেন উত্তর দিচ্ছেন না? জিদ্দাত শব্দ করে তুচ্ছ হাসল। ডেস্কের উপরে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে রেখে দেশলাই দিয়ে আগুন ধরালো। মুহূর্তে তীব্র ধোঁয়া উড়ে উঠল রুম জুড়ে। রানী কেঁদেই দিয়েছে। মুখ ফিরিয়ে বেডের শেষ প্রান্তে গিয়ে বসে পড়ল। কথা বলবে না সে আর এ লোকের সাথে। খুব করে ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দে রানী সেদিকে তাকালো। মুহূর্তে তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় বড় হয়ে গেল। জিদ্দাতের হাত থেকে নিচে পড়ে গিয়েছে রেড পেন ড্রাইভটা। আবারও মা বাবার কথা মনে পড়ে যেতে মুহূর্তকার ঘটনাটা ভুলে নিজের কাজে সিরিয়াস হয়ে উঠল এবং সেদিকে মনোযোগ দিল। জিদ্দাত পেন ড্রাইভটা তুলে অদ্ভুত হেসে পকেটে পুরে রুম থেকে বের হয়ে যায়। রানী তৎক্ষণাৎ বেড থেকে নেমে রুম থেকে বের হয়ে তার পিছু নিল। জিদ্দাত নিচে নেমে আসলো। রানী নিঃশব্দে পেছনে পেছনে যাচ্ছে। জিদ্দাত সিঁড়ির পাশে রুমে এসে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রানীও তাড়াতাড়ি পেছনে ঢুকে পড়ল। হনহনিয়ে খানিক সামনে এগিয়ে যেতে হঠাৎ সে দাঁড়িয়ে গেল, যা দেখে রানী সেখানে থাকা বড় বড় বক্সের পেছনে দ্রুত লুকিয়ে পড়ে। বুকের ওপর হাত চেপে জোরে জোরে শ্বাস নিতে লাগলো রানী। একটুর জন্য মনে হচ্ছিল আতঙ্কে তার হৃদস্পন্দন বেরিয়ে আসবে। শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে আছে। জিদ্দাত ধীরে পিছন ফিরল। খুব তীক্ষ্ণ ও সন্দেহভরা দৃষ্টি একবার চারপাশে ভুলিয়ে নিল সে। চোখ দুটো ছুরির মতো ঝিলঝিল করছে তার। কয়েক সেকেন্ড স্থির থাকার পর আবার সামনের দিকে এগিয়ে গেল। রানী কিছুক্ষণ দম খিঁচে দাঁড়িয়ে রইল। তারপর যখন বুঝতে পারল লোকটার সামনে এগিয়ে গেছে, তখন বুক ভরা সাহস জড়ো করে ধীরে ধীরে বক্সের আড়াল থেকে বেরিয়ে এলো। ততক্ষণে জিদ্দাত তার থেকে খানিকটা দূরে চলে গেছে। সে দ্রুত পিছনে পা বাড়ালো, তবে কাছাকাছি পৌঁছাতেই নিজের গতি কমিয়ে দিল। এখন সামান্য ভুল তার জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। তাই নিঃশব্দে কদম ফেলতে লাগলো রানী। এভাবে 3-4টা রুম অতিক্রম করলো। সেগুলোর চারপাশেও পুরনো বক্স সাথে অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল ঠাসা। পার করার সময় প্রতিটি পদক্ষেপে বুকের ভেতর আতঙ্ক আরো ঘনীভূত হয়ে উঠছিল। জিদ্দাত ধীর পায়ে গিয়ে থামলো একটি ভারী দরজার সামনে। মুহূর্তে রানীর বুক ধক করে উঠল। সে তড়িঘড়ি করে পাশের বড় বক্সটার আড়ালে সরে গিয়ে নিজেকে গুটিয়ে নিল। বক্সের সরু ফাঁক দিয়ে তাকিয়ে রইল সামনের দৃশ্যের দিকে। চারপাশে তখন নিস্তব্ধতা ভরপুর। জিদ্দাত ঘাড় সামান্য কাত করে পিছনে তাকালো। তার তীক্ষ্ণ দৃষ্টি চারপাশ ছুঁয়ে গেল, কিছুটা সন্দেহপ্রবণ শিকারীর ন্যায়ের মতো। রানীর বুকের ভেতর আতঙ্কের শ্বাস আটকে এলো। কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করে সে আবার দরজার দিকে ফিরল। অদ্ভুত ধীরতায় এক হাত পকেটে ঢুকালো। কিছুক্ষণ পর আঙুলের ফাঁকে উঠে এলো ছোট গোলাকার এক বস্তু। দেখতে রূপালী আভানায়
হালকা অন্ধকারের মাঝেও ক্ষীণ ঝিলিক ছড়াচ্ছে। জিদ্দাতের কাছে জিনিসটা দেখতে সাধারণ হলেও রানীর কাছে মোটেও নয়, যা আগে কখনো দেখেনি। সেই প্রথম এমন জিনিস দেখছি। জিদ্দাত নিঃশব্দে এক কদম এগিয়ে এসে দরজার গোল ফাঁকা অংশটিতে সেটি স্থাপন করল। পরক্ষণেই মৃদু যান্ত্রিক শব্দ ভেসে উঠল। অত্যন্ত ধীরে ভারী দরজাটা খুলতে শুরু করলো। বিস্ফারিত চোখে তাকিয়ে রইল সামনের দৃশ্যটার দিকে। বিস্ময়ে তার চোখ দুটো এতটাই বড় হয়ে উঠেছে যে পলক ফেললে চোখের মণি কঠোর থেকে বাইরে গড়িয়ে পড়বে। বুকের ভেতর ধুকপুকানি অস্বাভাবিক দ্রুততায় ছুটছে, অথচ কৌতূহল নামক বিপজ্জনক অনুভূতি ভয়ের চেয়েও প্রবল হয়ে উঠেছে। সে তাড়াহুড়ো করে শাড়ির নিচে কোমরে গুজে রাখা ফোনটা বের করলো। ফোনটা সেটা যেটায় জিদ্দাত তাকে রেড ভাসমান ম্যানশনে মেসেজ পাঠিয়েছিল। অদ্ভুত এক জেদে সেটাকে এখনো নিজের কাছে রেখে দিয়েছে সে। আসার সময় ছোট ব্যাগে লুকিয়ে নিয়ে এসেছে। কাঁপতে থাকা আঙুলে দ্রুত ক্যামেরা অন করলো রানী। বক্সের সরু ফাঁক দিয়ে বেশ কয়েকটি ছবি তুলে ফেলল। ক্ষীণ আলোয় জিদ্দাতের অবয়ব, অদ্ভুত দরজা, রহস্যময় প্রবেশ পথ, সবকিছু ধরা পড়ে গেল ফ্রেমে। জিদ্দাত ধীর পায়ে ভেতরে প্রবেশ করতে রানী আর এক মুহূর্ত দেরি করল না। নিঃশব্দে আড়াল ছেড়ে বেরিয়ে এলো। অতঃপর জিদ্দাতের পেছন পেছন সেও ঢুকে পড়ল গোপন কক্ষে। ভেতরে ঢুকতেই রানীর কাছে আরেক দফা বিস্ময়ের ঝলক নেমে এলো। পুরো রুমটা অস্বাভাবিক রকম নিখুঁত। চকচকে কালচে দেয়াল, মৃদু সাদা আলোয় ঝলমল করা মার্বেল ফ্লোর, প্রতিটি জিনিস সুশৃঙ্খলভাবে সাজানো। বাইরের ম্যানশনের সাথে সিঁড়ির ভেতরের রুমের কোনো মিল নেই, বরং মনে হচ্ছে কোনো গোপন সাম্রাজ্যের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে সে। তবে কক্ষটার প্রতিটি বস্তুই ছিল ভয়ঙ্কর রকম অস্বাভাবিক, নিখুঁত শৃঙ্খলায় সাজানো। দেখলে বোঝা যায় এখানে সাধারণ কোনো কাজ হয় না। রুমের মাঝ বরাবর লম্বা স্টিলের টেবিল, চারপাশে কাঁচঘেরা স্ট্যান্ড, সেগুলোর ওপর 5 ভিন্ন অ্যাঙ্গেলে ছড়িয়ে আছে অদ্ভুত সব কাচের বোতল ও যন্ত্রপাতি। ক্ষীণ সাদা আলো পড়তে সেগুলোর গায়ে ঠান্ডা ঝিলিক খেলে যাচ্ছে। একপাশে সারি সারি চিকন লম্বা কাচের নল দাঁড় করানো। স্বচ্ছ তরলের ভেতর ধোঁয়ার মতো ক্ষুদ্র বুদবুদ উঠছে ধীর তালে। দ্বিতীয় স্ট্যান্ডে গোলাকার দেহ আর সরু গলাযুক্ত কাচের পাত্র। ভেতরের তরল ফুটছে টকবক শব্দে। মাঝে মধ্যে ক্ষুদ্র ধোঁয়া পাক খেয়ে উপরে উঠে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তৃতীয় পাশে রাখা চওড়া মুখের ভারী কাচের জার ভেতরে লাল, নীল, সবুজ, বেগুনি রঙের তরল স্তর হয়ে জমে আছে। রানী নিঃশ্বাস আটকে চারপাশ খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামলো একদম শেষ প্রান্তে রাখা ঢাকনাযুক্ত কাচের গোল পাত্রটার উপর। মুহূর্তেই বুকের ভেতর ধক করে উঠল। এই জিনিসটা সে আগে দেখেছে, লাশ ভর্তি বিশাল রুমে। ঠিক একই ধরনের পত্র, একই রকম ভয়ঙ্কর রাসায়নিক। সেদিন ধাক্কা লেগে পাত্রটা ফ্লোরে পড়তে মুহূর্তের মধ্যে ধোঁয়া উড়ে আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠেছিল। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই রানীর গলা শুকিয়ে এলো। ডেঞ্জারাস লোকটা যখন নির্বিকার মুখে কনিষ্ঠ আঙুল ছুঁয়ে দিয়েছিল রাসায়নিকটা, পরক্ষণেই তার আঙুলের মাথা জ্বলে উঠে কেমন কালচে দগদগে হয়ে গিয়েছিল, পুরো ঝলসে যাওয়ার মতো। অথচ মুখে বিন্দুমাত্র যন্ত্রণার ছাপ ছিল না। সেদিন আতঙ্কে রানীর শরীর অবশ হয়ে গিয়েছিল দ্বিগুণ। আজ আবার সে একই জিনিস সামনে দেখে বুকের ভেতর অকারণ শীতলতা নেমে এলো। রানীর ফোনটা শক্ত করে চেপে ধরে সেগুলোরও ফটাফট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে নিল। বুক কাঁপছে তার। জিদ্দাত তার আগেই সরু করিডোর ধরে কিছুটা এগিয়ে গেছে। অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা তার অবয়বটা অদ্ভুত দেখাচ্ছে। জ্যাকেটের পিছনে থাকা ড্রাগন শেপের স্টিকারটা মৃদু আলোয় কখনো জ্বলে উঠছে, আবার কখনো অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। রানী ঢোক গিলে পিছনে পিছনে এগোলো। পা ফেলতে গিয়েও মনে হচ্ছে ফ্লোরটা নড়ে যাচ্ছে, শরীরটা এতটাই কাঁপছে। জিদ্দাত এবার আরেকটি দরজার সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে চাবি বের করলো। ধাতব শব্দটা কানে লাগতে রানীর বুক কেঁপে উঠল। চাবি ঘোরানোর সাথে সাথে ভারী দরজাটা ধীরে খুলে যেতে লাগলো। পুরোপুরি দরজা খুলে যেতে পিছনে রানী থমকে দাঁড়ালো। সামনে কোনো রুম নয়, একটি বিস্তৃত অন্ধকার জঙ্গল। ঘন কালো গাছগুলোর ছায়া
এত গভীর যে চোখে ঠিকভাবে কিছু ধরা পড়ছে না। বাতাসটা অতিরিক্ত ঠান্ডা ও ভারী। রানীর মাথায় কিছুই ঢুকছে না। এটা কি ম্যানশনের অংশ, নাকি অন্য কোনো জায়গায় চলে এসেছে সে? জিদ্দাত এক পাশ সামনে বাড়ালো। ধীরে ধীরে অন্ধকার জঙ্গলের দিকে ঢুকে যেতে লাগলো, তারই পরিচিত পথে, তবে রানীর জন্য সম্পূর্ণ নতুন। সে তৎক্ষণাৎ শুকনো ঠোঁট নাড়িয়ে বিস্মিত কণ্ঠে আওড়ালো, বাহির থেকে বোঝা যায় না ম্যানশনটা এত বড় এবং গভীর। আওড়াতে আওড়াতে রানী শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে নিল। বুকের ভেতর অস্বাভাবিক কাঁপুনি চললেও কৌতূহল থামতে পারছে না। জিদ্দাত ক্রমশ জঙ্গলের গভীরে ঢুকে যাচ্ছে দেখে সেও দ্রুত পিছু নিল। চারপাশে শুধু ঘন কালো অন্ধকার। মাথার উপর জড়িয়ে থাকা বৃক্ষের ডালপালা চাঁদের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে দিচ্ছে না। অথচ আশ্চর্যের বিষয়, এত বড় জঙ্গলে একটাও পশু পাখির শব্দ নেই। না ঝিঝি পোকার ডাক, আর না শিয়ালের হুক্কা হুয়া। নেই কোনো পাতার খসখস আওয়াজ। একটা মৃত নীরবতা পুরো বনটাকে গ্রাস করে রেখেছে। আর সেই নীরবতার মাঝেই জিদ্দাত এগিয়ে চলেছে অবিচল ভঙ্গিতে। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা অদ্ভুত হাসিটা একটুও নড়ছে না। রানীর বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। অবশেষে ঘন অন্ধকার চিরে সামনে ভেসে উঠল একটা মাঝারি আকারের প্যালেস সদৃশ স্থাপনা। কালচে দেয়াল, উঁচু খিলান, সাথে তার অদ্ভুত নির্জন অবয়ব। দূর থেকে দেখে মনে হচ্ছে বহু পুরনো কোনো অভিশপ্ত রাজপ্রাসাদের মতো। জিদ্দাত না থেমে ভেতরে প্রবেশ করলো। রানীও দৌড়ে দরজার কাছে এসে নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ে। ঢুকেই সে তাড়াহুড়ো করে এক পাশে রাখা কয়েকটা বেড সদৃশ জিনিসের আড়ালে লুকিয়ে পড়ল। তার শ্বাস তখন এত দ্রুত চলছে যেন বুক ফুঁড়ে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু পরক্ষণে তার চোখ সামনে গিয়ে আটকালো। সঙ্গে সঙ্গে গলা ফেটে চিৎকার বেরিয়ে আসতে নিলে রানী তড়িঘড়ি করে শাড়ির আঁচল মুখে চেপে ধরল। চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত, পুরো শরীর থরথর করে কাঁপছে। কারণ সামনে যেটা সে দেখেছে সেটা স্বাভাবিক দৃশ্য নয়। তার সমগ্র দেহ থরথর করে কেঁপে উঠল। সামনের বিশাল হল রুম জুড়ে সারি সারি বেড, আর প্রতিটি বেডে নিথর হয়ে পড়ে আছে লাশ। সাদা কাপড়ে ঢাকা কিছু দেহ, আবার কিছু দেহ সম্পূর্ণ উন্মুক্ত। চারপাশে তীব্র রাসায়নিকের গন্ধের সাথে মিশে আছে তাজা রক্তের গন্ধ। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। প্রায় 50 থেকে 60 জন মানুষ নিঃশব্দে কাজ করে যাচ্ছে। সবার গায়ে সাদা ল্যাব কোট, হাতে কালো গ্লাভস, মুখে মাস্ক। কেউ ধারালো যন্ত্র দিয়ে বক্ষ চিরছে, কেউ রক্তমাখা ট্রে সরাচ্ছে, আবার কেউ কাচের পাত্রে অদ্ভুত তরল মিশিয়ে যাচ্ছে। যন্ত্রের ক্ষীণ ঠকঠক শব্দ, তার সাথে মাংস কাটার চাপা ছেঁড়া আওয়াজ মিলেমিশে পুরো পরিবেশটাকে আরো বিভীষিকাময় করে তুলেছে। জিদ্দাতকে দেখা মাত্র সবাই একসাথে থেমে গেল। বুকে হাত চেপে মাথা নত করলো তারা। পুরো দৃশ্যটা এমন ছিল যে কোনো অন্ধকার সাম্রাজ্যের শাসকের সামনে অনুগত সৈনিকেরা সম্মান জানাচ্ছে। জিদ্দাত শুধু হাত তুলে সামান্য ইশারা করলো। সঙ্গে সঙ্গে আবার সবাই কাজে ডুবে যায়। সে ধীর ভঙ্গিতে সামনে এগিয়ে গিয়ে নিজেও একটি ল্যাব কোট পরিধান করলো। কালো গ্লাভস হাতে টেনে নিল। মুখে মাস্ক পরে ঘাড় এদিক ওদিক ঘোরাতেই কটমট করে হাড়ের শব্দ প্রতিধ্বনিত হলো নীরবতায়। পরক্ষণে জিদ্দাত টেবিল থেকে ধারালো ব্লেড তুলে নিল। তার সামনে পড়ে থাকা মৃতদেহটার দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো প্রকার অনুভূতি ছাড়াই বক্ষ থেকে পেট পর্যন্ত এক টানে ব্লেড চালিয়ে দিল। চামড়া ছিঁড়ে মাংস ফাঁক হয়ে গেল মুহূর্তে। ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠল ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ। রানীর মনে হলো সে কোনো পৃথিবীতে নয়, মর্গের কোন এক গোপন স্তরে এসে পড়েছে। তার মাথা ঘুরিয়ে পড়ে যাবার মতো অবস্থা। পুরো রুমের দেওয়ালে সানসাইটের মতো তাকে বড় বড় কাচের বোতলে হার্ট, চোখ ও শরীরের সব রকম দামি দামি পালস সংরক্ষণ করে রাখা। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। ভয়ে হাত পা জমে যাচ্ছে। হাল ছাড়লো না। কাঁপতে কাঁপতে ক্যামেরা অন করলো। ফাঁক দিয়ে সব ক্যামেরাতে বন্দি করলো। তার শুধু হাত পা নয়, সারা অঙ্গ থরথর করে কাঁপছে। বিশাল রুমে শুধু লাশ। তাদের বক্ষ, পেট, চোখ চিরে খুলে ফেলার পচা রক্তের বাজে স্মেলের জন্য কেমন পেট গুলিয়ে তার বমি বমি ভাব হচ্ছে।
নাক মুখ চেপে ধরে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল সামনের ভয়ঙ্কর দৃশ্য। জিদ্দাত কিভাবে একের পর এক লোকের বক্ষ চিরে তোলপাড় চালাচ্ছে ভেতরের অংশে। তাতে কি লোকটার একটুও ভয় হয় না? হবেই বা কি করে, বরং এই লোককে তো সবাই ভয় পায়। খোদা ইনার ওপর তো বোধহয় সর্বদাই নারাজ। কিছুক্ষণের মধ্যে লাশের কাজ শেষ হতে জিদ্দাত হাত উঁচু করতে বাকি। লোকগুলো বুঝে গেল কিসের জন্য হাত উঁচু করেছেন তাদের বস। তৎক্ষণাৎ কয়েকজন মিলে স্যুট লাগালো সেখানে থাকা রুমের ভেতর এবং ৩-৪ মিনিটের মধ্যে ২০ থেকে ৩০ জন জ্যান্ত লোককে ধরে নিয়ে আসলো। লোকগুলোর চেহারা বেশ, পোশাক ততটা একটা দেখতে ভালো দেখা যাচ্ছে না। তারপরেও রানী চোখ বড় বড় করে তাকিয়ে ভাবে, এই লোকগুলো কি করবে এই পাষাণ। একটা লোকের চুল খামছে ধরে একটানে সোজা বেডে শুয়ে দিতে একজন লোকটার হাত পা বেডে লক করে দেয়, যার জন্য লোকটা আর উঠতে পারে না। তবে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলতে শুরু করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। জিদ্দাতের কানে গিয়েছে বলে মনে হয় না। মুহূর্তে ধারালো ছুরি দ্বারা জীবন্ত ব্যক্তিটার বক্ষে রেখে নিচের দিকে টান মারতে রক্ত খাড়া হয়ে ছিটকে পড়ে জাবরার কোঠে এবং মুখে। লোকটা বিকট চিৎকার দিয়ে প্রাণ হারালো। বাদবাকি লোকগুলো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাতে শুরু করলো। কেউ হাঁটু গেড়ে বসে কাকতি মিনতি করে নিজের প্রাণ ভিক্ষা চাইল, কেউ পায়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু এতে করে এক চুল পরিমাণ দয়া হলো না নিষ্ঠুর মানবের মনে। চোখে মুখে ভয়ঙ্কর এক কঠোরতা, যেখানে মায়া শব্দের কোনো অস্তিত্ব নেই। একের পর এক জীবন্ত মানুষের দেহ নির্মমভাবে ছিন্ন ভিন্ন হতে দেখে রানীর ভেতরের শেষ সাহসটুকু ফানুষের মতো উবে গেল। এতক্ষণ সে নিজেকে যথেষ্ট শক্ত রেখে মৃতদেহ, রক্ত বিচ্ছিন্ন অঙ্গ সব কিছু কোনো মতে সহ্য করছিল, কিন্তু এবার একটি জীবন্ত মানুষের বুক চিরে ওঠা চাপা আর্তনাদ তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। রানীর ঠোঁট কেঁপে উঠল, চোখ থেকে আতঙ্কে জমে থাকা পানি গড়িয়ে পড়ল, আর নিজেকে আটকে রাখতে না পেরে তার মুখ দিয়ে ক্ষীণ ভাঙা কান্নার শব্দ বেরিয়ে এলো। মুহূর্তেই পুরো হলরুমের পরিবেশ বদলে গেল। কাজে ব্যস্ত লোকগুলো একসাথে থেমে চারপাশে তাকাতে শুরু করলো। কারো হাতে রক্তমাখা ব্লেড, তো কারো গ্লাভস থেকে টপ টপ করে রক্ত ঝরছে। নিস্তব্ধতার মাঝখানে তাদের সন্দিহান চোখগুলো রুম জুড়ে শব্দের উৎস খুঁজতে লাগলো। একজন মুখ ঘুরিয়ে জাবরারের দিকে তাকালো, সাথে কিছুটা গম্ভীর সন্দিগ্ধ কণ্ঠে বলল, বস, কিছু একটা শব্দ পেলাম মনে হচ্ছে, আমি বাইরে দেখে আসছি। লোকটা দরজার দিকে এগোতে নিলে জাবরারের ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠ পুরো হলরুমে ছুরি দিয়ে কেটে যাওয়ার মতো প্রতিধ্বনিত হলো। স্টপ অ্যান্ড ফোকাস অন ইউর অন ওয়ার্ক। শান্ত স্বরে ভয়ঙ্কর হুমকি শুনে লোকটার সাহস আর হয়ে উঠল না সামনে এগোনোর। বাড়িয়ে দেওয়া পা গুটিয়ে নিয়ে নিল। পুরো হলরুম আবারও নিস্তব্ধে চাপা পড়ল। জাবরার ধীরে ধীরে মাথা তুলল। তার কালচে দৃষ্টি একবার চারপাশে ঘুরে এসে কয়েক সেকেন্ড স্থির হলো ঠিক সেদিকটায় যেখানে রানী লুকিয়ে আছে। রানীর বুকের ধুকপুখানি হঠাৎ থেমে যায়। লোকটা তাকে দেখে ফেলেনি তো? কান্না আটকে আতঙ্ক ভরা ভারী নিঃশ্বাস ফেলার মাঝে জাবরার দৃষ্টি সরিয়ে নিল। রানী বুকে হাত চেপে স্বস্তির শ্বাস ফেলে। যাক, দেখেনি তাহলে। লোকগুলো যে যার মতো নিজেদের কাজে মনোযোগ দেয়। রানীর নিজের মুখ চেপে ধরে নিচে বসে পড়ল। না, এখানে আর থাকা যাবে না। কিছু সময় নিয়ে নিজেকে কোনোরকম সামলে উঠে দাঁড়ালো এবং ফাঁকা জায়গাটা দিয়ে আরেকবার তাকাতে দেখলো জিদ্দাত একটা রুম থেকে বেরোচ্ছে। পুরো শরীর তার এখন একদম ক্লিন। কেউ দেখলে বলবেই না খানিকক্ষণ আগে এই লোক নরপশুর মতো জীবন্ত দেহ ছিঁড়ে কলিজার সাথে হৃৎপিণ্ড টেনে বের করেছে। জিভ দিয়ে ঠোঁট ভেজালো, পিছনে চুল ঠেলে গা ছাড়া ভাব নিয়ে ঘাড় এদিক ওদিক করে পকেট থেকে ফোন বের করলো। সেদিকে দৃষ্টি স্থির রেখে খুব স্লো ধাপে দরজার দিকে এগোতে থাকলো সে। বাকি লোকগুলো মিলে পালস বক্সে ভরে সাজিয়ে রাখার কাজে ব্যস্ত হয়ে আছে। রানী জাবরার দরজার কাছে আসার আগে আড়াল থেকে দৌড়ে বের হয়ে যায়। তাকে যে করে হোক লোকটার আগে পৌঁছাতে হবে। যে পথ দিয়ে এসেছিল সে পথে এক প্রকার দৌড়ে যেতে শুরু করলো। 15 মিনিটের মধ্যে
সে দরজার কাছে আসতে সক্ষম হয়। ভাগ্য ভালো যে দরজাগুলো খোলা পেয়েছে, তা না হলে বেরিয়ে আসা মুশকিল হয়ে যেত। উপরে যেতে যেতে জিদ্দাত এসে পড়বে, তাই উপায় না পেয়ে ডাইনিংয়ে ছুটে এসে কোমরে আঁচলের নিচে ফোনটা গুজে নিল। সে একদম ঘেমে চুপচুপে হয়ে গেছে। ব্যাকলেস ব্লাউজের কারণে দৃশ্যমান পিঠে কণা কণা ঘাম স্পষ্ট। কাঁপতে কাঁপতে উল্টে রাখা প্লেট সোজা করলো। আগে থেকে সে রান্না করে ডাইনিংয়ে সাজিয়ে সবকিছু ঢেকে রেখেছিল। জগ থেকে গ্লাসে পানি ঢালতে নিলে পিছন থেকে কেউ দুহাতে তাকে জড়িয়ে উন্মুক্ত পেট চেপে ধরে। এতে রানী এক দফা কেঁপে ওঠে। জাবরার ছাড়া আর কেউ না, সেটা সে ভালো করেই জানে। জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। ভয়ে আত্মা কাঁপছে। আজকের দৃশ্য দেখার পর জিদ্দাতের প্রতি ভয়টা তার দ্বিগুণ হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে ঘামে ভেজা ঘাড়ে তীব্র গরম শ্বাস অনুভব করলো। তার শরীর থেকে জিদ্দাত চোখ বন্ধ করে স্মেল নিচ্ছে। তাতে রানী আরেক দফা কেঁপে ওঠে। ভরপুর শ্বাস নিয়ে সে শব্দ করে কণা কণা পরশ এঁকে দিল বেশ কয়েকটি। অতঃপর থুতি কাঁধে রেখে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। এখানে কি করছেন? রানী ফাঁপা ঢোক গিলল। তাকে আর কত মিথ্যা বলতে হবে কে জানে। চাইলেও তো সত্যিটা বলা সম্ভব নয়। মিনমিনিয়ে জোরপূর্বক হেসে প্রত্যুত্তরে বলল, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। জাবরার ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত হাসল। রানীকে সামনে ফিরিয়ে বাহুতে দুহাত চেপে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে করতে মুখের ভাব ভঙ্গি পাল্টে মাথা নাড়িয়ে আফসোস কণ্ঠে আওড়ালো, ইস বেবি, কত ঘেমে গিয়েছেন। নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়েছে। এহেন কথায় খানিক ভড়কে উঠল। জোরে শ্বাস নিতে শুরু করলো। দৃষ্টি নিচের দিকে স্থির তার। জিদ্দাতের দিকে তাকানোর সাহস হয়ে উঠছে না। তাকালে নির্ঘাত ধরা পড়বে সে। কি বলবে এখন ভেবেই পাচ্ছে না। শুধু হাঁসফাঁস শুরু করে দিয়েছে। তার অস্বাভাবিক আচরণে জিদ্দাত বাঁকা হেসে পর্যবেক্ষণ করলো। বেবিজান, উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছেন না? রানী এবার আরো হাইপার হয়ে যেতে শুরু করে। ভয়ের সাথে সারা অঙ্গ কাঁপছে। এতটাই কাঁপছে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। কান্না আসছে খুব। জিদ্দাত কি তাকে সেখানে দেখে ফেলেছে নাকি? সে কথা ভাবতে যেন ভেতর থেকে ঠেলে আরো বেশি কান্না আসতে চাইছে। তাকে এত উত্তেজিত হয়ে যেতে দেখে জিদ্দাত টেনে নিজের সঙ্গে মিশিয়ে নিল। মুখের ওপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে জিভ দ্বারা পিয়ার্সিং করা অধর ভেজালো এবং বেশ শান্তস্বরে বলল, কাজ করতে করতে ঘেমে গিয়েছেন সেটা বললেই হয়। সিম্পল বিষয়ে উত্তর দিতে আপনার এত কষ্ট হচ্ছে? জাবরারের কথা শুনে রানী দেহ প্রাণ ফিরে পেল। যাক, তাহলে দেখেনি তাকে। ভেবেছে সে কাজ করতে করতে ঘেমে গিয়েছে। এখন স্বাভাবিক থাকার চেষ্টা করলো। অতঃপর সাহস করে চোখ তুলে জিদ্দাতের দিকে তাকালো। জিদ্দাত তার সারা মুখে নজর বুলাচ্ছে। রানী হাসার চেষ্টা করে বলে, খাবার খাবেন না? জিদ্দাত উত্তর দিল না। অধরে হালকা পরশ ছুঁয়ে দিল। রানী নিজেকে ছাড়িয়ে চেয়ার টেনে জিদ্দাতকে জোর করে বসিয়ে দিতে দিতে মিষ্টি মুখে বলল, বসুন তো আপনি, আমি খাবার দিচ্ছি। পরপর সে প্লেটে খাবার তুলে দিতে শুরু করলো। হাত অসম্ভব মাত্রায় কাঁপার জন্য ঠিকমতো চামচটাও ধরতে পারছে না। মাফিয়াটা নীরবে সবই ঠান্ডা মাথায় সেট করে নিচ্ছে। মুখে তার অদ্ভুত শীতল হাসিটা নড়ছে না। শান্ত মস্তিষ্কে কী চাল চলছে তা বাহ্যিক দিয়ে বোঝা মুশকিল। রানী যত কিছু রান্না করেছিল সব একে একে তুলে দিয়ে পুরো প্লেট ভরিয়ে ফেলল। হালকা ছাড়া কণ্ঠে বলল, নিন, শুরু করুন। জিদ্দাত কিছু বলল না, এমনকি প্লেটেও হাত লাগালো না। সে ফোন স্ক্রল করতে শুরু করলো। রানী অসহায় চোখে তাকালো সেদিকে। এই লোক কি খাবে না নাকি? পাষাণ মানবের সাথে তার জীবন জোড়া লাগার পর থেকে শুধু অ্যালকোহল আর সিগারেট ছাড়া দেখেনি অন্য কিছু মুখে তুলতে। খেলে বা কি করে জানবে নিজের যত খাইশ মেটানোর প্রয়োজন ততটুকু মিটিয়ে কক্ষ ছাড়ে। তারপরে কি করে, কোথায় যায়, খায় নাকি ঘুমায়, তা তো তার অজানাই রয়ে থাকে। তবে আজ অজানার মধ্যে থেকে একটি জিনিস খুব স্পষ্টভাবে জানা হয়ে গেল। ভাবলেও ঘৃণা লাগে তার স্বামী মানুষরূপী হিংস্র জানোয়ার। এসব ভাবতে চোখে নোনা জল এসে ভিড় করলো।
জিদ্দাত দেখার আগে সে আড়ালে নিজের চোখের পানিটুকু মুছে নিল। কিছু করার নেই, তার ভাগ্যটাই যেমন। বিপদ যেন সঙ্গ ছাড়া হয় না। মনে হাজারো কষ্ট নিয়ে জিদ্দাতের দিকে পুনরায় তাকাতে খুব রাগ হয়। কিছুটা অভিমানের ছলে রাগ দেখিয়ে এক টানে ফোনটা হাত থেকে কেড়ে নিল। কত বড় আস্পর্ধা দেখিয়েছে সেটা সে নিজেও উপলব্ধি করতে পারছে না। জিদ্দাত দাঁত চেপে গরম চোখে তাকালো। রানী মোটেও ভয় পেল না। মাথায় না নিয়ে সেটা হজম করে তড়িৎ তার কোলে বসে পড়ল। প্লেটে হাত রেখে নিজের হাতে খাবার মাখতে মাখতে খ্যাপা মেজাজে আওড়ালো, এমন করে তাকালে মনে হয় আমি ভয় পেয়ে মরে যাব। পরপর একই ভঙ্গিতে, মরলে ভালো হতো। রানীর প্রতি এত জুলুম আপনার গাঙ্গে ভাসত। ভুল কিছু বলার দরুন খামসা অনুভব করলো। লোকটা সবসময় এমন করে। রানী দাঁত খেটে সহ্য করে নিল। মাথা শেষ হতে হালকা শরীর ঘুরিয়ে লোকমা তুলে ধরল জিদ্দাতের মুখের সামনে। তবে সে মুখে নিল না। রানী চোখ ছলছলে হয়ে উঠল। কাপা কণ্ঠে দ্রুত বলল, প্লিজ প্রত্যাখ্যান করবেন না, খেয়ে নিন। জিদ্দাত তার অদ্ভুত নীল আখিতে টইটম্বুর হয়ে ভাসতে থাকা জলে তীক্ষ্ণ নজর তাক করল। কিছু সময় পার হয়ে গেল এমন করে। রানী খাবার গ্রহণ করতে না দেখে আনমনে তার চোখ থেকে আপনা আপনি জলটা গড়িয়ে পড়ল জিদ্দাতের বক্ষের উপর। ভাঙা মনে হাত ফিরিয়ে নিয়ে আসতে নিলে জিদ্দাত রানীর কবজি টেনে ধরে খাবার মুখে তুলে নিল, যা দেখে রানীর জল ভর্তি চোখ খুশিতে মুক্তার মতো জলজল করে উঠল। সে নিজেও জানে না এখন সে কোন দেশে হারিয়েছে। কিছুক্ষণ আগেও সে ঘৃণায় লোকটার থেকে মুখ ফেরাতে চেয়েছে, আর এখন সে আদৌ কি নিজের মধ্যে আছে? সেও খায়নি, তবে এই মুহূর্তে খুশির জোয়ারে ভেসে তার খিদে উবে গিয়েছে। বরং দ্রুত হাতে একের পর এক লোকমা তুলে দিচ্ছে জাবরারের মুখে। জাবরার শুধু রানীর মুখের দিকে দৃষ্টি স্থির রেখে বিনা বাক্যে মুখে খাবার তুলে নিচ্ছে। পুরো প্লেট ফাঁকা করে পানিটাও পান করিয়ে দিল রানী। সবশেষে শাড়ির আঁচল টেনে মুখও মুছে দিতে শুরু করলো। যদিও টিস্যু ছিল, এই নারী নিজের মধ্যে নেই। হঠাৎ হঠাৎ সে সব ভুলে ডুবে যায় অতলে। জিদ্দাত হাসল, তাকে ডাইনিং এর দিকে ঘুরিয়ে প্লেটে নিজের হাতে খাবার তুলল। রানী অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল সেদিকে। বিষয়টা হজম করার মতো না। পর মুহূর্তেই রানীর ঠোঁটের কোণে অজান্তেই ক্ষীণ হাসি ফুটে উঠল। এতক্ষণকার সবকিছু সাময়িকভাবে মিলিয়ে গেল। জিদ্দাত ধীর ভঙ্গিতে তাকে আবার নিজের দিকে ঘুরিয়ে নিল। তার চোখে মুখে আজ অদ্ভুত এক স্থিরতা। না রাগ আর না হিংস্রতা দেখা যাচ্ছে। একপাশ থেকে খাবার তুলে খুব স্বাভাবিক ভঙ্গিতে রানীর মুখের সামনে ধরল। রানীও এক সেকেন্ড দেরি করল না, নিঃশব্দে খাবারটা মুখে তুলে নিল। কিন্তু দুবার চিবোতেই আচমকা তার চোখ উঠে গেল জিদ্দাতের দিকে। জিদ্দাত সেটা লক্ষ্য করেই ঠোঁট কামড়ে হালকা হেসে সামান্য ভুরু নাচালো। পাপিষ্ঠের হাতের খাবার একটু বেশি টেস্টি লাগছে বিবিজান। কথাটা শুনতেই রানীর হুঁশ ফিরল। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। সেই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটার দিকে। অদ্ভুত, এত মজা লাগছে কেন? যে হাত কিছুক্ষণ আগেও রক্তে রঞ্জিত ছিল, সেই হাতের ছোঁয়ার খাবার এত শান্তি দিচ্ছে কিভাবে? তার তো ঘৃণা লাগার কথা ছিল। তারপরেও কেন বুকের ভেতর কোথাও অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ছে? নাকি আজ রান্নাটা ভালো হয়েছে? কোনটা? হুঁশ ফেরার পরেও সে খেলো। তার আজ ভীষণ তৃপ্তি মিলছে। কারণটা সম্পূর্ণ অজানা। খাওয়া শেষ হতে জিদ্দাত তাকে পাজা কোলে তুলে নিল। রানী দ্রুত গলা জড়িয়ে ধরল। উপরে উঠে রুমে যেতে যেতে জিদ্দাত রানীর কপালে পরশ ছুঁয়ে দিয়ে কিছুটা হিসিয়ে বলল, যত্ন করতে খাইয়ে দিলেন অঙ্গেশ্বরী, এবার না হয় পাওনাটা মিটিয়ে দিন। রানী লজ্জা পেয়ে গলা জড়িয়ে ধরা অবস্থায় অন্যদিকে তাকালো। পর মুহূর্তে মনে পড়ল সে তো কোমরে ফোন গুজে রেখেছে। রুমে আসতে না আসতে সে তৎক্ষণাৎ বলল, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। জিদ্দাত কোনো প্রকার প্রশ্ন করল না, শুধু মুখে অদ্ভুত হাসির মাত্রা ধরে তাকে নামিয়ে দিল। বেডে গিয়ে পায়ের উপর পা তুলে দুহাত মাথার পিছনে রেখে শুয়ে চোখ বন্ধ করল। রানী খানিক স্বস্তি পেয়ে সোজা ওয়াশরুমে চলে আসলো। ফোনটা কোথায় রাখবে এখন? পুরো ওয়াশরুমে নজর বুলালো। বাথটাব থেকে শুরু করে প্রতিটা কোণায়
তাজা রক্ত, লাল গোলাপের পাপড়ি ছিটানো, খুব সুন্দর সুবাসও ছড়াচ্ছে। তার গোলাপের ঘ্রাণ বরাবরই খুব ভালোই লাগে। চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস নিল। পর মুহূর্তে মনে মনে আওড়ালো, বেশিক্ষণ থাকা যাবে না, যদি জাবরা রেগে যায়। সেটা ভেবেই চোখ মেলে তাকালো। ভালো করে আরেকবার অষ্টমে নজর বুলালো।